একটু নির্জন কোণে বসুন, কারণ এই কথাগুলো কেবল আপনার আর আমার মধ্যে। এই যে এখন আমি কথা বলছি, হয়তো আপনারা ভাবছেন এটা শুধুই গল্প, কিন্তু বিশ্বাস করুন, আমার জীবনের এমন এক অধ্যায় যা বলতে গিয়ে আজও আমার বুক কেঁপে ওঠে। আমি মৌসুমী, আমার বাড়ি নদিয়া জেলায়, মফস্বলের এক সাধারণ মেয়ে আমি। আজ আপনাদের এমন এক সত্য শোনাব যা সমাজের চোখে ঘোর অন্যায়, কিন্তু মানুষের মন তো আর সমাজের বেড়া মানে না, তাই না? আমার পরনে আজ একটা হালকা সবুজ রঙের তাঁতের শাড়ি, একটু পুরনো ডিজাইনের। আমার শরীরটা হয়তো তেমন ছিপছিপে নয়, কিন্তু ঈশ্বর যা দিয়েছেন তাতেই আমাকে মানিয়ে নিতে হয়। আমি যখন কথা বলি, আমার আঁচলটা বারবার কপাল থেকে সরে যায়, আর আমি একটু অস্বস্তি নিয়ে সেটা ঠিক করি। আমার ঠোঁটে সামান্য লিপস্টিক, চোখে কাজল, এটুকুই আমার সাজ। আসলে আমার বয়সটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে নিজেকে একটু গুছিয়ে না রাখলে কেমন যেন একটা ক্লান্তি গ্রাস করে নেয়। আমি জানি আমার এই গল্প, এই গোপন কথাগুলো হয়তো অনেকের চোখ কপালে তুলবে, অনেকে ছিছি করবে, কিন্তু আমি তো রক্ত মাংসের মানুষ, আমারও অনুভূতি আছে, দুর্বলতা আছে। আর এই দুর্বলতার সুযোগে কখন যে আমি এক গভীর চোরাবালিতে আটকে গেছি তা নিজেও বুঝতে পারিনি। যদি আমার এই গোপন কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার যখন বিয়ে হয়, আমি তখন সবে কলেজ বেরিয়েছি। স্বামী রাজীব, ভালো ছেলে, সরকারি চাকরি করে, সচ্ছল পরিবার, কিন্তু কেমন যেন একটা দূরত্ব ছিল আমাদের সম্পর্কে। রাজীব তার কাজ নিয়ে ব্যস্ত থাকত, ফিরতে দেরি করত। মাঝে মাঝে মনে হতো সে যেন আমার অনুভূতিগুলোকে ঠিক বোঝে না। স্বামী স্ত্রীর সম্পর্কের গভীরতা শুধু শারীরিক নৈকট্যে নয়, মনের বাঁধনেও। সেই বাঁধনটা আমাদের মাঝে হয়তো আলগা ছিল। আর তখনই আমার জীবনে এলো আকাশ। আমার দেবরের নাম আকাশ। সে রাজীবের ছোট ভাই, বয়সে আমার থেকে প্রায় ৫-৬ বছরের ছোট। তখন সে সদ্য কলেজে ভর্তি হয়েছে, দেখতে বেশ সুশ্রী, ছটফটে আর হাসি খুশি। প্রথম প্রথম তার সাথে আমার সম্পর্ক ছিল খুবই স্বাভাবিক, যেমন দেবর ভাবির সম্পর্ক হয়। সে আমাকে দিদি ভাই বলতো, আর আমি তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম। কিন্তু নিয়তির খেলা বড় বিচিত্র। রাজীবের চাকরির বদলির কারণে আমাদের নতুন বাড়িতে আসা। এটা মফস্বলের একটি শান্ত এলাকা। এখানে প্রতিবেশী বলতে তেমন কেউ নেই। রাজীবের অফিস আর আকাশেরও কলেজ দূরে, তাই দিনের বেশিরভাগ সময়টা আমি একা থাকতাম। আমাদের এই নতুন বাড়িটা ছিল বেশ পুরনো ধাঁচের, অনেকটা জমিদার বাড়ির মতো, অনেকগুলো ঘর, বিরাট বড় বাগান। দিনের বেলাতেও কেমন যেন একটা চাপা নীরবতা থাকত। এই নীরবতা আর একাকিত্ব আমাকে গ্রাস করতে শুরু করল। রাজীব ছুটি পেলে আসত, কিন্তু তখনও সে নিজের কাজ, অফিসের বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকত। আমার দিকে তার মন তেমনভাবে পড়ত না। ঠিক এই সময়ে আকাশ এলো আমাদের বাড়িতে থাকতে। তার কলেজ এখান থেকে কাছে ছিল, তাই রাজীব তাকে আমাদের সাথেই থাকার ব্যবস্থা করে দিল। প্রথম দিকে খুব ভালো লাগছিল। দিনের বেলা বাড়িতে একটা প্রাণ থাকত। আকাশ আমার সাথে গল্প করত, বাড়ির ছোটখাটো কাজে আমাকে সাহায্য করত, বাজার থেকে জিনিস এনে দিত। সে ছিল আমার একাকিত্বের একমাত্র সঙ্গী। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা কেমন যেন পাল্টাতে শুরু করল। আকাশের চোখে আমি এক ভিন্ন দৃষ্টি লক্ষ্য করতে শুরু করলাম। সে যখন আমার দিকে তাকাতো, সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত আকর্ষণ, যা আগে কখনো দেখিনি। আমার পরনে যখন শাড়ি থাকত, কিংবা আমি যখন রান্নাঘরে কাজ করতাম, দেখতাম সে আমার দিকে তাকিয়ে থাকত অপলক দৃষ্টিতে। আমার ব্লাউজের ফিতেটা একটু আলগা হলে বা আঁচলটা সরে গেলে সেটার দিকে ওর চোখ আটকে যেত, যদিও সে নিজেকে সামলে নিত খুব তাড়াতাড়ি। প্রথম প্রথম আমি এসব পাত্তা দিতাম না। ভাবতাম আমি তার ভাবি, ছোট ভাই হয়তো আমাকে অন্য চোখে দেখবে কেন। কিন্তু তার আচরণে পরিবর্তন আসতে শুরু করল। আমার জন্য গোপনে উপহার নিয়ে আসা, আমার পছন্দের খাবার বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা, কিংবা আমার মন খারাপ হলে আমার পাশে এসে বসা। এক রাতে রাজীব অফিসের কাজে বাইরে গিয়েছিল, আমি একা ছিলাম। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, মনটা এমনিতেই ভীষণ খারাপ ছিল। রাজীবের সাথে সেদিন সকালেই সামান্য কথা কাটাকাটি হয়েছিল। আকাশ আমার ঘরে এসে দেখল আমি জানালার পাশে বসে কাঁদছি। সে নিঃশব্দে আমার পাশে এসে বসল, কোনো কথা না বলে শুধু আমার পিঠে হাত রাখল। সেই স্পর্শ ছিল ভীষণ নরম, ভীষণ সান্ত্বনার। আমি তখন মনের সব দুর্বলতা নিয়ে ওর কাঁধে মাথা রেখেছিলাম। সেও আমাকে খুব আলতো করে জড়িয়ে ধরেছিল। সেই মুহূর্তটা ছিল আমাদের সম্পর্কের বাকবদল। আমি তার হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিলাম, আর সেও যেন আমার ভেতরের সব শূন্যতা অনুভব করতে পারছিল। আমি সেদিন তার মধ্যে রাজীবকে খুঁজেছিলাম, যা রাজীব আমাকে কোনোদিন দেয়নি।
এরপর থেকে আমাদের লুকোচুরি শুরু হলো। দিনের বেলায় যখন রাজীব থাকতো না, তখন আমরা এক হয়ে যেতাম, কখনো বাগানে, কখনো ছাদে, কখনো বা রাতের আধারে আমারই শোবার ঘরে। সে আমাকে বোঝাতো আমার এই একাকিত্ব শুধু তারই চোখে পড়ে, সে আমাকে কতটা বোঝে। আমার সৌন্দর্য, আমার মনের গভীরতা সবকিছুই নাকি সে একমাত্র উপলব্ধি করতে পারে। তার কথায়, তার স্পর্শে আমার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাগুলো যেন জেগে উঠছিল। আমি জানতাম এটা ভুল, ঘোর অন্যায়, সমাজের চোখে ঘোর পাপ, কিন্তু মনের আকর্ষণকে কি সবসময় দমন করা যায়? যখনই আমি নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতাম, আকাশ আরও বেশি করে আমার কাছে আসত। সে আমার দুর্বলতাগুলোকে ভালোভাবে চিনত। রাজীবের সাথে আমার সম্পর্কের টানাপোড়েন, আমার মনের একাকিত্ব, আমার স্বপ্নভঙ্গ সবকিছুই সে জানত। সে আমাকে বোঝাতো, ভাবি তুমি এত কষ্ট পাও কেন? আমি তো আছি তোমার জন্য, তোমার সব দুঃখ আমি মুছে দেব। এগুলো এক ধরনের মানসিক দুর্বলতার সুযোগ নেওয়া, যা আমি তখন বুঝিনি। আমার মনে হতো সে আমাকে সত্যি ভালোবাসে, আর তার ভালোবাসার মধ্যে আমি এক নতুন আশ্রয় খুঁজে পাচ্ছিলাম। সে এমন কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও তুলে রেখেছিল, যা প্রকাশ্যে এলে আমার জীবন এক লহমায় শেষ হয়ে যেত। সে সরাসরি হুমকি দিত না, কিন্তু তার আচরণে, তার কথায় একটা সূক্ষ্ম চাপ থাকত। বলতো, ভাবি আমাদের এই কথাগুলো যদি কেউ জানে, তাহলে তোমার সম্মান থাকবে না, আমারও থাকবে না, তাই আমাদের এটা গোপন রাখতে হবে। এই কথাগুলো শুনে আমার বুক কেঁপে উঠত। আমি জানতাম আমি একটা ফাঁদে পড়ে গেছি। আমি না পারতাম তাকে ছেড়ে যেতে, না পারতাম তাকে মেনে নিতে। প্রতিটা দিন কাটত একরাশ ভয় আর অস্বস্তি নিয়ে। সমাজের সামনে আমাকে অভিনয় করতে হতো একজন ভালো স্ত্রী, ভালো ভাবির, আর ভেতরের আমিটা রোজ দগ্ধ হতো অপরাধবোধের আগুনে। একবার আমাদের গ্রামের এক আত্মীয় বাড়িতে অনুষ্ঠান ছিল। রাজীব অসুস্থ থাকায় আমি একাই গিয়েছিলাম, আর আকাশও তার বন্ধুদের সাথে গিয়েছিল। সেদিন রাতে ফিরতে বেশ দেরি হয়, বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আমি যখন আমার ঘরে ফিরছিলাম, দেখি আকাশ আমার দরজার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে ছিল এক অন্যরকম আগুন। সে আমাকে ভেতরে টেনে নিল। সেই রাতে তার আগ্রাসী রূপে আমি চমকে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি আর আমার নিজের নই, আমি তার হাতের পুতুল মাত্র। আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন অবাধ্য হয়ে উঠছিল। আমি নিজেকে আটকাতে পারছিলাম না। পরদিন সকালে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল। আমার আত্মসম্মান, আমার নিজস্বতা সবকিছু যেন ভেঙে গড়িয়ে গিয়েছিল। এরপর থেকে আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। এটা আমাকে কেবল অন্ধকারেই ঠেলে দিচ্ছে। আমার হাসি, আমার আনন্দ সবকিছুই যেন কেড়ে নিচ্ছিল এই গোপন সম্পর্ক। আমি নিজেকে ভীষণ একা মনে করতে শুরু করলাম। এই সম্পর্ক আমাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছিল। আমি রাজীবের দিকে তাকাতে পারতাম না, নিজের চোখের দিকে তাকাতে পারতাম না। এই লুকোচুরি, এই ভয় আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। আমি জানতাম এই ধরনের সম্পর্ক শেষ পর্যন্ত কাউকে সুখ দেয় না, কেবল ধ্বংস করে। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আর নয়, এই বন্ধন থেকে আমাকে বের হতেই হবে। খুব সাবধানে আমি আকাশের সাথে দূরত্ব তৈরি করতে শুরু করলাম। প্রথমে সে মেনে নিতে পারেনি, রাগ করেছিল, হুমকিও দিয়েছিল, কিন্তু আমি ছিলাম দৃঢ় প্রতিজ্ঞা। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই পথ ভুল। অনেক যুদ্ধ, অনেক কষ্ট, অনেক অস্ত্রপাতের পর সে আমার থেকে দূরে সরে যায়, কিন্তু সেই দাগটা আমার মনে রয়ে যাচ্ছে। আমি জানি জীবনে চলার পথে আমাদের অনেক প্রলোভন আসে, অনেক দুর্বলতা গ্রাস করে, কিন্তু সেই দুর্বলতাকে জয় করতে না পারলে জীবন বিষময় হয়ে ওঠে। সেই গোপন সম্পর্ক থেকে বেরিয়ে এসে আমি রাজীবের সাথে আমার সম্পর্ককে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি। আমি এখন বুঝি মনের শান্তি সবচেয়ে বড় সম্পদ। কোনো গোপন আকর্ষণ বা ক্ষণিকের মোহের পেছনে ছুটে সেই শান্তি নষ্ট করা উচিত নয়। জীবনে চলার পথে সবারই ভুল হয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল জীবন।